সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সিজক কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনিরা চাকমা, প্রভাষক বাংলা, সিজক কলেজ, বাগাইছড়ি, রাঙামাটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতদিন আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা অনুসরণ করছো এবং বাড়িতে সুন্দর করে পড়াশোনা করছো। তো গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অপরিচিতা গল্পে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আর শব্দার্থ টিকা। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করেছো। এগুলা পড়তে বলেছিলাম তোমাদের। তো আজকে তোমরা একটু বইটার সামনে নিয়ে আসো, আমরা মূল পাঠে আজকে আলোচনা করব, মূল পাঠ নিয়ে। তো অপরিচিতা লিখেছেন কে যেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প। তো মূলত যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের যে সম্মিলিত প্রয়াস আছে সেটা আমরা এই গল্পে লক্ষ্য করি বা এই গল্পে আমরা দেখব। তো আমরা মূলত গল্পটা পড়ব অনুপমের জবানিতে। অনুপম মানে এই গল্পে কথক বা এই গল্পে নায়ক। তো অনুপমের জবানিতে আমরা এই গল্পটা পড়ব। কাজে আসো মূল পাঠে আমরা আসি। অনুপম বলছে যে আজ আমার বয়স 27 মাত্র। তার মানে যে ঘটনাটা ঘটেছে তারই যে যে ইয়েটা বলছে অনুপম, যে আজ মানে বর্তমানে অনুপমের বয়স 27 বছর। তো 27 বছর জীবনটা কিন্তু অনেকের কাছে অনেক বড় বিষয়। কিন্তু অনুপম বলছে তার জীবন নিয়ে, এই 27 বছরের জীবন নিয়ে বলছে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। মানে অনুপমের জীবনটা খুব একটা ঘটনা মূল্যবান বলে তিনি মনে করছেন না। এটা না পরিমাপের দিক দিয়ে বড়, না দৈর্ঘ্যের দিক দিয়ে বড়, তো গুণের হিসাবে বড়। তো যাই হোক, তবুও ইহার একটু বিশেষ মূল্য আছে। তো যেহেতু অনুপম তার জীবনকে খুব তুচ্ছভাবে দেখানোর চেষ্টা করছে, তারপরেও কিন্তু তুচ্ছ হলেও একটা মূল্য আছে বলছে, কারণ তার জীবনের এই তুচ্ছ মূল্যহীন একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তা ঘটে গেছে। তো যেমন দেখো, ঠিক সেই রকম সেই ঘটনাটা, যে সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপে ইতিহাস তাহার জীবনের মাঝে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। তার মানে যে ঠিক সেরকম যে ফুলের বুকে যে ভ্রমরটা বসেছিল, তার এই ভ্রমর বসার ফলে যে ফুলটা আসছিল, সেই ফুলটা ফলে পরিপূর্ণ ফলে পরিণত হতে পারে নাই, সেই গুটিতে রয়ে গিয়েছিল। ঠিক সেরকমই হচ্ছে কি তার জীবনে যে ঘটনাটা ঘটেছে। তো আমরা অনুপমের জবানিতে আমরা দেখতে পাচ্ছি অনুপম দেখতে খুব সুদর্শন, কিন্তু পণ্ডিত মশাই তাকে বলেছিল যে এই সুদর্শন চেহারার জন্য তাকে বলেছিল, তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করত। শিমুল ফুল যেমন হচ্ছে গন্ধহীন, আর মাকাল ফল যেমনি স্বাদহীন, ঠিক সেরকমই হচ্ছে অনুপমের সুন্দর চেহারাও এরকম গুণহীন বা ব্যক্তিত্বহীন। তো এখন অনুপম বলছে যে ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অগ্নি করিয়াই প্রকাশ পায়। তো তারপরেও অনুপম বলছে যে তার এই যে সুন্দর চেহারা গুণহীন, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে জন্মান্তরে যেন এভাবে তাকে বিদ্রুপ করে বা পণ্ডিত মশাইরা এইভাবে বিদ্রুপ করে জন্মান্তরে। তো এখন আসো, আমি তোমাদের বলেছিলাম যে এই গল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে অনুপম ছাড়াও। অনুপম ছাড়া আমরা পাই অনুপমের পিতা, অনুপমের মা, অনুপমের মামা, হরিশ, বিনু দাদা। তো আজকে আমরা
একটা অংশ মাত্র পড়ব অপরিচিতা গল্পে, পুরোটা আজকে পড়াবো না, পুরোটা নিয়ে আজকে আলোচনা করব না আমরা, একটা অংশ হচ্ছে কি আজকে আমরা পড়ব। তো আসো, অনুপমের পিতা, অনুপমের পিতা পেশায় ছিলেন উকিল এবং সে এককালে গরিব ছিলেন। তো ওকালতি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন, কিন্তু এমন পরিশ্রম করে তিনি রোজগার করেছেন যে কোনো বিশ্রামের কোনো সময় পাননি। একমাত্র হচ্ছে কি মৃত্যুতেই হচ্ছে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। তো অনুপমের পিতা একমাত্র মৃত্যুই তাকে প্রথম বিশ্রাম দিয়েছিল বা প্রথম অবকাশ দিয়েছিল। তো এখন আসো, খুব অল্প বয়সে অনুপম যখন অল্প বয়স ছিল, খুব ছোট ছিল, তখন অনুপমের পিতা মারা যান। তো অনুপম তার মায়ের হাতে মানুষ হন, এবং তার মা হচ্ছে যে গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনিও ভুলেন না এবং আমাকেও ভুলিতে দেন না। শিশুকালেই আমি কোলে কোলে মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। মায়ের অনেক আদরের ছেলে একদম ছোটবেলায় পিকটিং হয়ে যাওয়ায় আরো বেশি আদরের হয়ে যান এবং তাকে কোলে কোলে সে মানুষ হন। এই জন্যই বোধহয় যে তার পুরোপুরি জ্ঞান বুদ্ধিও বাড়েনি। তো আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট বাইটি। অন্নপূর্ণা কে বলেছিলাম? অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা। তো অন্নপূর্ণার যে সন্তান আছে গজানন মানে গণেশ, আর গণেশের ছোট হচ্ছে কি কার্তিক। তো আজও হচ্ছে কি অন্নপূর্ণার কোলে তাকে এখনো এই গজাননের ছোট ভাই মানে কার্তিকের মতো দেখায়। কার্তিকের চেহারাও অনেক সুন্দর এবং অনেক আদরের, ঠিক সেরকমই কোনো আদরের। তো ঠিক সেরকমই অনুপমও নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলে মনে হয় অনুপমকে। তো এই তো গেল মা। এবার আসো অনুপমের মামা। অনুপমের মামা কিন্তু অনুপমের সংসারের জন্য বিশাল একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো অনুপম বলছে, আমার আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বছর 6 বড়। আমরা অনুপমকে কত বছর দেখেছিলাম? অনুপমের বয়স একদম প্রথমে গল্পের শুরুতে আমরা অনুপমের বয়সটা জেনেছিলাম 27 বছর। তো অনুপমের বয়স যদি 27 বছর হয়, তো অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা। তো মামার বয়স তাহলে কত বছর হতে পারে? অনুপম চাইতে 6 বছর বড় হলে তার মানে মামার বয়স হচ্ছে 33। তো অনুপম তার মামাকে বলছে যে ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে চুষিয়া লইয়াছেন। ফলগু কি যেন বলেছিলাম? ফলগু বলেছিলাম যে ফলগু একটা নদীর নাম। এটা গয়া অঞ্চলের অবস্থিত, ভারতের যে গয়া আছে সেই অঞ্চলে অবস্থিত, যার উপরটা হচ্ছে বালির আস্তরণে ঢাকা ছিল। তো অনুপম তার মামাকে বলছে যে ফলগু বালি, এই বালি যে ফলগু নদীকে চুষে নিয়ে অবস্থান করছে, সেই বালির মতোই হচ্ছে মামা তাদের সংসারে রয়েছেন। যেমন তাহাকে না করিয়া এখানকার এক বন্ধুসহ রস পাইবার জো নাই, এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় নাই। মামা এমন ভাবে তাদের সংসারটাকে অস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে বা দায়িত্ব কাঁধে নিয়েছেন, কাজে অনুপমকে কোনো দায়িত্ব নিতে হয়নি বা কোনো সমস্যা নিয়ে কখনো চিন্তা করতে হয়নি। তো এই অনুপম বলছে যে নিজের সম্পর্কে বলছে, আমরা তো জানি পণ্ডিত মশাইয়ের কথা অনুযায়ী অনুপম দেখতে অনেক সুন্দর কিন্তু গুণহীন। তো আবার অন্য দিক থেকে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তো অনুপম যেহেতু পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছে, পরীক্ষায় কলেজের যতগুলো পরীক্ষা আছে সবগুলোর পাঠ সে চুকিয়ে ফেলেছে বা পড়াশোনা শেষ করে ফেলেছে, এবং আমরা জানি অনুপম হচ্ছে কিছুদিন পূর্বে MA পাশ করেছেন, MA পাশ করেছিল। কাজে তার বিয়ের সম্বন্ধ, বিভিন্ন দিক থেকে বিয়ের সম্বন্ধ আসতেছিল। কাজে অনুপম বলছে যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র,
তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ, মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। তো অনুপমের হচ্ছে কি দেখতে শুধু সুন্দর নয়, সে অনেক সৎপাত্র হিসাবে সবাই স্বীকার করবে, সে তামাক খায় না, মায়ের আদেশ মতো চলাফেরা করে, কাজে হচ্ছে কি সে সৎপাত্র। তো অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। তো যাই হোক, অনুপমের অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসছিল। আমরা তো জানি মামা হচ্ছে তাদের পরিবারের জন্য ফলমূল বালির মতো তাদের পরিবারে অষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে। তো সেই মামা অনুপমের বিয়ে নিয়ে কিছু ইয়ে আছে, তার নিজস্ব কিছু মতামত আছে। তো মামাকে বলছে যে, মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, যে মামা হচ্ছে তার প্রধান অভিভাবক, যে মামা ফলগুল বালির মতো তাদের সংসারে রয়েছে, তাদের সংসার তাকে নিজের অন্তরের মধ্যে চুষিয়ে নিয়েছেন, সেই মামা আবার তার অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তো বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত আছে। কিরকম মত দেখো, ধনীর কন্যা তার পছন্দ নয় মামা, তো আমাদের ঘরে যে আসিবে সে মাথা হেট করে আসিবে এই তিনি চান, কারণ ধনীর কন্যারা আসলে কিন্তু নিজেদের মাথা উঁচু করে আসবে, কিন্তু মামা চান যে যে আসবে তাদের পরিবারে মাথা হেট করে চলবে। তো অথচ এই মামার টাকার প্রতি যথেষ্ট আসক্তি রয়েছে, তার মানে কি তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না। তিনি এমন বেহাই চান যাদের টাকা পয়সা নাই কিন্তু টাকা পয়সা উজাড় করে দিতে না করবেন না বা কসুর করবেন না, যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমি তোমাদের সপ্তাহটিকে আলোচনা করার সময় বলেছিলাম যে গুড়গুড়ি এবং বাদা হুকার মধ্যে একটা সামাজিক অবস্থানের বিষয়ে জড়িত আছে। সামাজিক অবস্থান অনুযায়ী এই গুড়গুড়ি এবং বাধা হোকা দিয়ে হচ্ছে কি তারা আপ্যায়ন করে। তো এমন বেহাই চান যে বাড়িতে আসবে গুড়গুড়ির পরিবর্তে বাধা হোকায় না তামাক দিলে যাহার নালিশ চলিবেন না। এই দুটাই হচ্ছে একটা যে ধূমপানের যন্ত্র বিশেষ। তো এবার আসো, তার বন্ধু হরিশ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনুপমের বন্ধু হরিশ, হরিশ নামে একজন অনুপমের বন্ধু আছে, সে হচ্ছে কানপুরে থাকে এবং হরিশ একটা মেয়ের সম্বন্ধ নিয়ে আসছে বা মেয়ে নিয়ে সম্বন্ধ নিয়ে আসছে। হরিশ বলছে যে ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, কিরকম দেখো। তো হরিশের চরিত্রটা আমরা দেখতে পাই যে হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, সে আসর জমাইতে পারে এবং যা বলে খুব মানে রসকস দিয়ে বলতে পারে। তো এখন সর্বত্রই তাহার জন্য খ্যাতি, বা মামার ক্ষেত্রেও মামাও তাকে পাইলে ছাড়ে না, মামাও তাকে খুব পছন্দ করে। এবং কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই হচ্ছে তাহার কাছে গুরুতর, মানে হচ্ছে মামার কাছে হরিশ যখন মেয়ের গল্প বলছে, তো মেয়ের সৌন্দর্যের চাইতে, মেয়ের গুণের পরিচয়ের চাইতে মেয়ের বাপের যে টাকার বিষয়টা বেশি গুরুতর। তো বাপের অবস্থা ঠিক যেমনটি চান তেমনটি। এই যে মামার বিবাহ সম্বন্ধে কিছুটা মতামত আছে যে তিনি এমন বেহাই চান যে যাহার টাকা নাই অথচ কি টাকা দিতে কুসুর করিবে না, তিনি এমনই বেহাই চান। আর হচ্ছে যারা বাড়িতে আসলে কি যেন গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকাই তামাক দিলে নালিশ করবে না, ঠিক এরকম বেহাই চান। এইভাবে এটাই হচ্ছে কি ঠিক যেরকম তিনি বেহাই চান ঠিক সেরকমই। কিরকম দেখো, এই মেয়ে যে মেয়ের সম্বন্ধে আসছে, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘর ভরা ছিল, এখন তাহার শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই,
সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এই হচ্ছে কন্যা পিতার অবস্থা। তো যাই হোক, আমরা তো দেখেছি হরিশ যে মেয়ের কথা নিয়ে আসছে, যে মেয়ের সম্বন্ধ নিয়ে আসছে, সে মেয়ের রূপ গুণের কোনো সীমা নেই, এবং মেয়ের বাবার অবস্থাও মামা যেরকম চান ঠিক সেরকম। কিন্তু একটা সমস্যা আছে এখানে, হচ্ছে মেয়ের বয়স একটু বেশি। বেশি বলতে কত? মেয়ের বয়স 15 বছর। তো তোমরা হয়তো অবাক হচ্ছে যে মেয়ের বয়স 15 বছর আবার বেশি কেন? কিন্তু তখনকার দিনের সমাজ ব্যবস্থা অনুযায়ী আমরা জানি যে মেয়েদের 9 থেকে 12 বছরের মধ্যে বিয়ে হয়ে যেত। গৌরীদান প্রথা নামে একটা প্রথা ছিল তখন। তো কাজে যে মেয়ের 9 থেকে 12 বছরের মধ্যে বিয়ে হয়ে যেত, সে মেয়ের বয়স যখন 15 হয়ে যায়, তার মানে অনেক বেশি হয়ে গেছে। কিন্তু কেন বেশি হয়ে গেছে? মেয়ের 15 বছর বয়স কেন বেশি হয়ে গেছে? তার কিছু কারণ আছে। তো সবাই ভাবছে যে তাই শুনিয়া মামার মন ভার হইল, বংশে বংশে তো কোনো দোষ নেই। না, দোষ নেই। কারণ হচ্ছে বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পায় না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পর, কাজে বাপ কেবলই সবুর করিতেছেন। মেয়ের যোগ্য বরের জন্য বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এজন্য মেয়ের বয়স কত হয়ে গেছিল? 15। তো যাই হোক, হরিশের যে রসনার গুণ আছে, মামার মন করল অবশেষে, এবং বিয়ের যে ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। তার মানে সম্পূর্ণ পাকাপাকি হয়ে গেল। এখন মেয়েকে যে আশীর্বাদ করতে যেতে হবে, সেক্ষেত্রে মামার একটা কিছু অবস্থান আছে। মামা কলকাতা থেকে কখনো বেরোন না, এবং কলকাতা থেকে বের হওয়াটাকে পৃথিবীর, কলকাতার বাইরের যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের মতো মনে করেন। মানে আন্দামান দ্বীপের মতো ভয়ঙ্কর দ্বীপ মনে করেন। আন্দামান দ্বীপে তখনকার দিনে যে স্বদেশী আন্দোলনের যে বিদ্রোহীরা, তাদের শাস্তি স্বরূপ আন্দামান দ্বীপে দেয়া হতো। কাজে মামা ভাবেন যে আন্দামান দ্বীপ মানে ভয়ঙ্কর কোনো দ্বীপ। তো কলকাতার বাইরে তিনি কখনো যান নাই বা যান না। তো একবার মাত্র তিনি গিয়েছিলেন, কন্যগর পর্যন্ত গিয়েছিলেন। তো যাই হোক, মামার যদি একটা বিষয় আছে এখানে, মনু হইতেন তাহলে তার সংহিতায় যে হাবড়ার পুল পার হওয়াটাকে তিনি নিষেধ করে দিতেন। আমরা জানি মনুকে যেন বলেছিলাম, মনু হচ্ছে একজন মুনি বিশেষ বা মুনি ঋষি, যিনি হচ্ছেন মানুষদের জীবনযাপনের বিধি নিষেধের উপরে একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে সংহিতা, মনু সংহিতা। এই মামা যদি এই মনু হতেন, তাহলে তার সংহিতা নামক বইতে হাবড়ার পুল পার হওয়াটাকে তিনি নিষেধ করে দিতেন। তো যদিও হচ্ছে কি, অনুপমের ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। আমরা অনুপমের যে ব্যক্তিত্বর যে বিষয়টা দেখতে পাই, এইখানেও তার একটা মতামত যে রয়েছে, সেটা সে প্রকাশ করতে পারে না। কারণ মেয়েকে তার দেখার ইচ্ছে ছিল, শুধু হরিশের যে মুখ দিয়ে শুনে শুনে সে যে মেয়েটার সম্বন্ধ আসছে, মেয়েটাকে দেখতে চাইছিল, কিন্তু সে দেখতে যেতে পারেনি বা বলতে পারে নাই। তো যাই হোক, কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইল, সে আমাদের বিনু দাদা। তার হচ্ছে পিস্তুত ভাই অনুপমের। তো এই বিনু দাদাকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল। আর বিনু দাদার বৈশিষ্ট্য হচ্ছে, বিনু দাদা খুব কম কথা বলে, এবং তার কথাটা হচ্ছে আট একেবারে। তো কাজে বিনু দাদার রুচি এবং দক্ষতার উপরে অনুপম 16 আনা নির্ভর করতে পারে। তো বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তার মানে যে মেয়েকে দেখতে গেছে, সেই মেয়ে অনেক সুন্দর, বা অনেক দেখতে অনেক সুন্দর। তো কারণ হচ্ছে কি, আমরা যেখানে বলি চমৎকার, তিনি বলেন চলনসই। তো সেই জায়গায় বিনু দাদা বলছে যে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। কাজেই হচ্ছে কি, তার মানে অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি কে যেন বলেছিলাম?
প্রজাপতি হচ্ছে ব্রহ্ম বা বিয়ের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে মদন দেবের 5টি স্বর, যার মানে 5টি স্বর। এই পঞ্চস্বরের সাথে প্রজাপতির সাথে এই পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, তার মানে অনুপমে বিয়ে হওয়ার কোনো আর বাধা রইল না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করবা। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ আছে, তোমরা বাড়িতে একটু পড়বা। আমি তোমাদেরকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, যে পাঠ্যটা আজকে আলোচনা করেছিলাম তার উপর ভিত্তি করে। আশা করি তোমরা উত্তর দিতে পারবা। অনুপমকে পণ্ডিত মশাই বিদ্রুপ করতেন কেন? অনুপমকে পণ্ডিত মশাই বিদ্রুপ করতেন কেন? আর হচ্ছে মা অনুপমকে কেমন করে মানুষ করেছেন? আর মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? আর ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে চুষিয়া লইয়াছেন, ব্যাখ্যা করেন। এই 4টা প্রশ্ন তোমরা একটু বাসায় পড়বা। এবং ঠিক আছে, এবার তাহলে সুস্থ থেকো, ভালো থেকো।